সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। হাজারো লাশ, লাখো আহতের আর্তনাদ আর কোটি জনতার হার না মানা দৃঢ়তা এসেছিল জুলাই। তেজোদ্দীপ্ত এক স্বপ্নরানায় ভর করে জীবন বাজি রেখে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথের লড়াইয়ে জোটবদ্ধ হয়েছিল বাংলাদেশ। প্রবল কর্তৃত্ববাদী শাসকের শত হুমকি আর নির্যাতনের স্টিম রোলারও থামাতে পারেনি ছাত্র জনতার তীব্র রোষ। অবশেষে জুলাইয়ের রক্তস্নাত পথ পেরিয়ে জয় হয় মুক্তিকামী জনতার। কিন্তু যে বৈষম্য বিরোধী বাংলাদেশের স্বপ্নগর্ভ থেকে জুলাইয়ের জন্ম, সেই আকাঙ্ক্ষার পথে কতটা হাঁটছে প্রিয় স্বদেশ? আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ কিংবা নাফিসার মৃত্যুঞ্জয় আত্মবিসর্জনের যে অসীম দায়, তার কতটা পূরণ করতে পেরেছি আমরা? বছর পেরিয়ে আরেক জুলাইয়ে সেই আত্মজিজ্ঞাসার মুখে দাঁড়িয়ে আজকের সম্পাদকীয় রক্তস্নাত জুলাই ও আমাদের দায়। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন শাহরিয়ার হক মজুমদার শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, প্রাপ্তি তাপসী, অ্যাক্টিভিস্ট, এবং হাসান ইনাম, সাধারণ সম্পাদক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান বেগম জিয়ার। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের শঙ্কা তারেক রহমানের। দেশ গড়তে জুলাই পদযাত্রা এনসিপির, ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সনদ আদায়ের হুঁশিয়ারি। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে অটল থাকার ঘোষণা। রাষ্ট্রকে ফ্যাসিবাদ মুক্ত করাই ছিল গণঅভ্যুত্থানের মূল মন্ত্র। জুলাই ক্যালেন্ডার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। স্বৈরাচার মাথাচাড়া দিলেই বিনাশের ডাক। হাসান ইমাম, প্রাপ্তি তাপসী, শিমুল, আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। যেহেতু আজকে পহেলা জুলাই এবং সম্ভবত 2024 সালের পহেলা জুলাইতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করে এবং তার ভিত্তিতেই যে পুরো মাস জুড়ে আন্দোলনটি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই পরিচালিত হয়েছে অগাস্টের বিজয় পর্যন্ত। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন আপনি। এক বছর পর আজকের জুলাইয়ের প্রথম দিন দাঁড়িয়ে যে বৈষম্য বিরোধী বাংলাদেশের স্বপ্ন নিয়ে আন্দোলনে আপনারা নেমেছিলেন, সেই স্বপ্ন পূরণে কতটা এগিয়েছেন বলে মনে করেন? ধন্যবাদ জাফর ভাই, আজকে আমাকে এখানে স্বাগত আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এটা অনেক বড় প্রশ্ন, কারণ আজকের আমাদের যে বিষয়, যে আমাদের দায় তো আসলে অনেক বড়। এবং যেই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের ডাকে সাড়া দিয়ে সবাই একসাথে হয়েছিলেন এবং আবু সাঈদ, মুগ্ধ, নাফিসার মতো যারা শহীদ হয়েছেন, তারা যে জন্য শহীদ হয়েছিলেন সেটা কতটুকু আমরা, সেই ছাত্র জনতার আকাঙ্ক্ষা কতটুকু আমরা পূরণ করতে পেরেছি। আমি প্রথমেই বলবো যে আসলে আমরা পারি নাই, কারণ আমাদের যেই 3 আগস্টের আমাদের যে এক দফার ঘোষণা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমরা আসলে ফ্যাসিবাদের যে আইকনিক একটা ফিগার ছিল শেখ হাসিনা, তাকেই বিলোপ করতে পেরেছি। কিন্তু ফ্যাসিবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এখনও বিরাজমান। আমরা সরকারি দপ্তরগুলোতে দেখতে পাচ্ছি এখনও ফ্যাসিবাদের দোসররা বসে আছে, এখনও পুলিশ বাহিনীতে ফ্যাসিবাদের দোসররা বসে আছে। এখনও আমাদের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে আপনি দেখবেন যে পুলিশ একটু সুযোগ পেলেই কেন যেন সে জুলাইয়ের তার যে ক্ষোভ, সেটা সে জুলাইতে যারা নেমেছিল তাদেরকে টার্গেট করে করে একটু বেশিই মনে হয়, বেশি তার আইন শৃঙ্খলা সে একটু বজায় রাখতে চায়। তো সেই জায়গা থেকে আমরা গত এক বছরে একদমই যে খুব বেশি পারিনি তা না, আবার আমরা যে এক বছরে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে অনেক দূর এগিয়ে গেছে সেটাও না। এক বছর একদিকে খুব অল্প সময়, আবার একদিকে অনেক বেশি সময় একটা গণ অভ্যুত্থানের পরে। সেই জায়গা থেকে অবশ্যই আমাদের দায় আছে, কিন্তু সেই যে ব্যর্থতা, সে ব্যর্থতা একান্তই আমাদের না, এই ব্যর্থতা আসলে আমাদের সবার, যে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারি নাই। এই যে আপনি বললেন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন বন্দোবস্তের যে দায়টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের বলা যায় যে ঔরসজাত এনসিপি যে রাজনৈতিক দলটি গঠন হয়েছে, বলা যায় যে আপনারা নিয়েছেন এই দায়িত্বটা, বিশেষভাবে আপনারা নিয়েছেন। এবং প্রতিদিনই কিন্তু আজকেও নাহিদ ইসলাম বলেছেন রোড মার্চে, এবং সেখানে তিনি বলেছেন কিন্তু যে জুলাইয়ের যেই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের যে দাবি আমরা করেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য, সেটি আমরা এখনও পুনর্ব্যক্ত করছি। এটি আদায় করা ছাড়া আমরা কোনোভাবেই পিছু হটব না। এই বিষয়টি কেন শুধু এনসিপি এককভাবে নিজের কাঁধে তুলে নিল? কারণ এনসিপি গঠিত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে, আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের একটা প্ল্যাটফর্ম। তো এই গণ অভ্যুত্থানের যেই দায় ও দরদ, সেটা তো এই 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 সংগঠনের আছে।
এই প্রশ্নটা বরং অন্য যারা আছেন তাদের কাছেই আমাদের করা উচিত, যে অন্য অন্য রাজনৈতিক দল, অন্য অন্য প্ল্যাটফর্ম এবং জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অনেকগুলো প্ল্যাটফর্ম গড়ে উঠেছে, তারা কেন এই দায় নিচ্ছে না এবং এই বিষয়ে প্রশ্ন করছে না। ইনাম, আপনাকে ধন্যবাদ। আমি তাহলে রাজনৈতিক দলের আরেকজন সদস্য আছেন আমাদের সাথে, মজুমদার শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। প্রথম প্রশ্ন হচ্ছে, এই দায়টি কি, কিংবা যে দায়িত্বটি এনসিপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়েছে, সেটি কি আসলে তাদেরই দায়িত্ব নাকি এটি সব রাজনৈতিক দলের দায়িত্ব? যদি সব রাজনৈতিক দলের দায়িত্ব হয়ে থাকে, তাহলে সেই জায়গা থেকে ছাত্রদল এবং তাদের যে এই প্রধান সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দায়িত্বটি কি পালন করছে কিনা, কিংবা সেই দায়টি কি আসলে নিয়েছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের এই আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমত আমি বলতে চাই যে আমাদের জুলাইয়ের যে অর্জন, এখান থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং এখানকার যে আইকন শেখ হাসিনা, তাকে আমরা এখান থেকে তাড়িয়ে দিতে পেরেছি। প্রথমত আমরা হচ্ছে এটা আমাদের সবার অর্জন, আমরা এই বিষয়টি খুব আস্থার সাথে দাবি করতে চাই। এখানে আমরা সবাই মিলে কাজ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শতাধিক শহীদ ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ হিসাব করলে আমাদের প্রায় 4 শতাধিক শহীদ। তো এখানে আসলে যেটা আমি যে সমস্যাটাকে সবচাইতে বড় সমস্যা হিসেবে মনে করি, সেটা হচ্ছে যে অভ্যুত্থানের পরপর এই যে আমরা যে ঐক্য নিয়ে এখানে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি কাজ করেছিলাম, এখান থেকে ফ্যাসিবাদের যে আইকন তাকে হটানোর ক্ষেত্রে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের ক্ষেত্রে পরবর্তীতে এই ঐক্যটি আসলে আমরা ধরে রাখতে পারিনি। আমরা দেখলাম যে 6ই আগস্ট থেকেই এক ধরনের প্রচারণা শুরু হলো যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন, এবং এখান থেকে বিএনপি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল বলেন, আমাদেরকে সর্বতভাবে মাইনাস করার একটি খেলা শুরু হয়েছে। এবং আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আপনি দেখবেন যে শুধুমাত্র এখানে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ যে হচ্ছে না তা না, এখানে বরং ফ্যাসিবাদী ব্যবস্থা আরও দৃঢ়ভাবে গেড়ে বসার একটি শঙ্কা এই কারণে আছে যে আপনি ফ্যাসিবাদী ব্যবস্থার অতীতের যে ভাষাগুলো আপনি খেয়াল করবেন, যে আওয়ামী লীগের মূল বক্তব্য আসলে কী ছিল। আওয়ামী লীগের এখানে তারা সবচেয়ে বড় ব্যবসা যেটা পরিচালনা করতো, সেটা হচ্ছে যে 71 নিয়ে তাদের এক ধরনের চেতনা ব্যবসা করতো। আপনি গত 1 বছর ধরে খেয়াল করলে দেখবেন যে এখানে নতুন করে 24কে নিয়ে এক ধরনের চেতনা ব্যবসার খেলা শুরু হয়েছে। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে অতীতে আইয়ুব যেমন একটা বিষয় সামনে এনেছিলেন, তার একটা তত্ত্ব ছিল যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, অল্প উন্নয়ন অধিক গণতন্ত্র। পরবর্তীতে আওয়ামী লীগের সময় আমরা দেখলাম যে এই ধারাটি তারা পরবর্তীতে বহন করে গেছে, তারাও এই ধরনের উন্নয়ন এবং গণতন্ত্রকে মুখোমুখি দাঁড় করাতে চেয়েছে। নতুন করে আমরা এখন দেখছি যে একটি পক্ষ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাতে চাইছে। এখন এই ধরনের বিষয়গুলো আপনি যদি বলেন যে এই দেশে প্রত্যেকটি সংস্কার প্রয়োজন আছে, কিন্তু সংস্কারের এবং আমরা সেই সময় সংস্কার প্রস্তাবগুলো উপস্থাপন করেছি 31 দফা, যে সময় আমরা ঘরে ঘুমাতে পারতাম না, আমরা রাস্তায় দাঁড়াতে পারতাম না, আমরা স্বাভাবিক কোনো জীবন নির্বাহ করতে পারতাম না। সংস্কারের আমাদেরকে বিরোধী পক্ষ হিসেবে দেখানোর এক ধরনের চেষ্টা আছে, কিন্তু আমরা বলতে চাই যে নির্বাচন হচ্ছে এই দেশের সবচাইতে বড় সংস্কার। এদেশে নির্বাচন বিষয়ে তো আলাপ হয়েছে যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলে নির্বাচন করার জন্য প্রস্তুতি আছে, কিন্তু আপনি দেখবেন যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নতুন যে কমিটিটি গঠিত হয়েছে, সেখানে আপনি দেখবেন যে তাদের সর্বশেষ একটি সংবাদ সম্মেলনে সম্ভবত তারা বলেছে যে সংস্কার ছাড়া নির্বাচনের দিকে গেলে তারা এটাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। কিন্তু এই যে বারবার এক ধরনের, আমরা মনে করি যে এটা খুবই এজেন্ডা ভিত্তিক এক ধরনের বক্তব্য, এবং বারবারই এই বিষয়টিকে নির্বাচন এবং সংস্কার বিষয়টিকে খুবই উদ্দেশ্যমূলকভাবে সামনে আনা হচ্ছে। আমরা মনে করি যে সমস্ত সংস্কারের দরকার আছে এবং নির্বাচন সবার আগে প্রয়োজন। এই কারণে আপনি জুলাই চেতনার কথা বললেন, যে জুলাই চেতনা নিয়ে এক ধরনের ব্যবসা করছে কেউ কেউ। জুলাইয়ের যে চেতনা, সেই চেতনাটি কি বিএনপি ধারণ করছে? অবশ্যই বিএনপি ধারণ করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমাদের অনেক ক্ষেত্রে ভুল হতে পারে। আপনি যদি দেখেন যে গত 1 বছরে আপনি বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ হিসাব করলে আমাদের প্রায় 3 সহস্রাধিক মানুষকে বহিষ্কার করা হয়েছে। আমরা কিন্তু এখনো ক্ষমতায় যাইনি। বা আমি যদি ওভাবে না বলি, বিষয়টা হচ্ছে যে অনেকেই হয়তো মনে করে যে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়তো ক্ষমতায় যেতেও পারে, কিন্তু এর আগেই বর্তমান যে চলমান অবস্থা, এই পরিস্থিতিতে আমরা কিন্তু 3 সহস্রাধিক নেতাকর্মীকে এখান থেকে বহিষ্কার করেছি। এখন এখানে আমাদের নানা ধরনের ভুল হচ্ছে, সেখান থেকে আমরা নানাভাবে শিক্ষা অর্জনের চেষ্টা করছি, আমরা ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এখানে যে অপপ্রচার এবং গুজবের যে সংস্কৃতি, যেটা ছিল ফ্যাসিবাদী সংস্কৃতি, সেখান থেকে আসলে আমাদের সর্বতভাবে সবাইকে বের হয়ে আসা প্রয়োজন। সেই যে গুজবের কথা আপনি বলছেন, আমি যদি প্রশ্ন করি, আজকে জুলাই মাস, জুলাইয়ের প্রথম দিন, আজকে সবাই যখন নাকি জুলাইকে স্মরণ করছে, আপনি যে ফ্যাসিবাদের কথা বললেন, তাদের যারা এখনো দেশে কিংবা দেশের বাইরে রয়ে গেছে, তারা কিন্তু প্রতিনিয়তই এই জুলাইকে বলা হয়েছে জুলাই
সম্ভবত কি বলা হলো, জুলাই দাঙ্গা বলা হলো। তো জুলাই দাঙ্গা বলা হয়েছে, তো এগুলো নিয়ে কি বিএনপি কিংবা ছাত্রদলের পক্ষ থেকে আপনারা অনলাইনে যে আন্দোলনের চরিত্র হনন করা হচ্ছে সেগুলো নিয়ে আপনাদের কি কোনো কার্যক্রম আছে কিনা, নাকি আপনারা শুধু আন্দোলন পরবর্তী সময়ে যেই দলগুলো আলাদা আলাদা হয়ে গেছে এজেন্ডা ভিত্তিক তাদেরকে নিয়ে শুধু আপনারা কথা বলছেন? না, বিষয়টা হচ্ছে যে আপনি প্রথমত আন্দোলনের ফেজ বলতে গেলে আপনি যদি ধরেন, আমি প্রথমে একটা বিষয় বলতে চাই এক্ষেত্রে, যে আপনি যদি দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, তারা প্রত্যেকে কিন্তু একদম ফিজিক্যালি একাধিক দিনের ভিডিও আছে যে তারা না ঠিক আছে তারা ছিল, এটা আমি অস্বীকার করতে চাচ্ছি না, তারাও কিন্তু কিন্তু অস্বীকার আন্দোলনের করছে না। ফেজ, তারাও কিন্তু কিন্তু আন্দোলনের আপনার যে ফেজ। নারী নেত্রীদেরকে নিয়ে ফ্যাসিবাদের যারা নাকি সহযোগী ছিল, এখনো যারা নাকি ফ্যাসিবাদের পুনর্বহাল চাচ্ছে, তারা যখন প্রোপাগান্ডা চালাচ্ছে তখন আপনারা সেই প্রোপাগান্ডার উত্তরের বদলে কি নিজেদের এজেন্ডা ভিত্তিক রাজনীতি করতে বেশি ব্যস্ত হয়ে পড়েছেন না, কিনা? আপনি দেখেন যে আপনি আওয়ামী লীগ এখানে হচ্ছে আমরা এখানে কম বেশি তার কিন্তু একটা সমর্থক গোষ্ঠী ছিল, এখনো আছে এখন, এবং আমরা বলছি যে তারা কিন্তু কোনো ধরনের এই যে জুলাইতে তাদের যে হত্যাযজ্ঞ, এই ব্যাপারে তাদের ন্যূনতম কোনো অপরাধ বোধ আছে, তারা এটা সংশোধন করে নিতে চায়, এই ধরনের বক্তব্য কিন্তু তাদের পক্ষ থেকে না, কখনোই সজীব আসে নাই। ওয়াজেদ জয় বরঞ্চ আপনাদের সবাইকে আমাদেরকে সবাইকে ক্ষমা চাইতে বলেছেন। এখন কিন্তু এই যে আওয়ামী লীগের একটা বিরাট ফোর্স এখনো আছে বাংলাদেশে, এই ফোর্সটাকে বারবার যখন তারা মাঠে নামার চেষ্টা করেছে, তাদেরকে বারবার কে ঠেকিয়েছে? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরাই কিন্তু 95% ক্ষেত্রে তাদেরকে মাঠে থেকে মোকাবেলা করছে। আগামী দিনেও ফ্যাসিবাদের যে কোনো হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাঠে থেকে মোকাবেলা করবেন। ধন্যবাদ শিমুল আপনাকে। প্রাপ্তি, আপনার কাছে একটু দেরি করে আসা হলো। জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ আপনি। আপনার মাধ্যমে আসলে বহির্বিশ্বে যখন ইন্টারনেট বন্ধ হওয়ার মাধ্যমে অনেক খবরই যাচ্ছিল না কিংবা অনেকে ইন্টারভিউ দিতে পারছিলেন না, আমরা দেখেছি বিশ্বের সব বড় বড় মিডিয়াতে আপনি বাংলাদেশের আন্দোলনের পক্ষে কথা বলেছেন এবং আপনি বলা যায় যে বাইরের দেশে আন্দোলনের মুখ হয়ে গিয়েছিলেন শুধু মিডিয়ার মাধ্যমে। এছাড়া আপনি সশরীরে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। যে আকাঙ্ক্ষা নিয়ে, যে স্বপ্ন নিয়ে আপনি আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, আপনার সেই স্বপ্ন কি পূরণ হলো? একটু সময় নিলাম এই কারণে, কারণ এই প্রশ্নটার উত্তর আমার মনে হয় এত ঠাস করে বলা সম্ভব না। সত্যি কথা বলতে প্রথমেই আমি আমার সাথে দুই সহ আলোচক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং একটা জিনিস আমি খুবই অ্যাকনলেজ করব যে আমাদের সবার আসলে ভুল স্বীকার করার যে সাহসিকতা সেটা থাকে না। তো আমি আমার সজীব ওয়াজেদ জয় কিন্তু এই কথাই বলেছেন। তো আমি আমার দুই সহ আলোচকের, সজীব ওয়াজেদ জয়ের ব্যাপারে পরে আসছি, দুই সহ আলোচকের ক্ষেত্রে এটা দেখেছি যে তারা নিজেদের ব্যর্থতা কিছু অংশে স্বীকার করে নিয়েছেন, সেটি অবশ্যই একটি ইতিবাচক দিক। কিন্তু বিষয়টি হচ্ছে যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে আমি এবং আমার মতো লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ শিক্ষার্থী, লক্ষ লক্ষ মানুষ, শ্রমিক, দিনমজুর যারা রাস্তায় ছিল, আন্দোলন করেছিল, তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা একদমই বাস্তবায়ন হয় নাই। মানে এখানে কোনো যদি কিন্তু নাই, এখানে আর কোনো বিষয়টা হচ্ছে যে যখন আপনি এসে বলেন 1 বছর পরে যে আমাদের যেরকম ইনাম বললেন যে আমাদের দায় দরদের রাজনীতি ছিল কিংবা আছে, যে কারণে হচ্ছে আমরা সংস্কার, জুলাই সনদ ইত্যাদি নিয়ে কথা বলছি, অন্যরা বলছে না। বিষয়টা হচ্ছে 1 বছর পরে এসে যখন আপনি আপনার দলকে সম্পূর্ণ একটি ভাই ব্রাদার কোরাম বানিয়েছেন, যখন আপনি আপনার দল থেকে ইনক্লুসিভ, আপনাদের মোটোই ছিল যে আমরা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করব, আমরা ইনক্লুসিভিটির কথা বলছি, চর্চা করছি, সেই জায়গায় সকলকে সাইডলাইন করে যখন আপনারা নিজেরা একটি কোরাম তৈরি করে সেই জায়গায় নিজেরা কমিটি তৈরি করলেন এবং নিজেরা নিজেদের প্রচার করলেন, তখন এসে দায় দরদের কথা বললে আমি একদম কনফিডেন্ট এই ব্যাপারে। টিভি পর্দায় যারা দেখছেন তারা হাসছেন এখন। দ্বিতীয় কথা হচ্ছে যে শিমুল ভাই যেরকমটি বললেন যে বিএনপি আসলে যেভাবে গত 15 বছর ধরে অত্যাচারিত হয়েছে এবং যেভাবে সার্ভাইভ করেছে, এটি মানে বলার বাইরে, এটি অবশ্যই সকলে আমরা স্বীকার করি। কিন্তু তারপরে আপনি 5ই আগস্টের পরে বিএনপি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। সেই জায়গায় ফ্যাসিবাদ বিরোধিতার কথা তারা বলছেন যে যখন যেই জায়গায় হচ্ছে ফ্যাসিবাদের আমরা মুখোমুখি হচ্ছে, বিএনপি সেটিকে মাঠ পর্যায়ে ট্যাকেল করছে। কিন্তু শিমুল ভাই যেরকম বললেন যে অনেককে বহিষ্কার করা হয়েছে, আমরা দেখেছি এই যে গত কয়েকদিন আগে ভোলায় একজন নারীকে তার স্বামীকে বেঁধে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে তদমুদ্দিন সরকারি কলেজ ছাত্র দলের সভাপতির বিরুদ্ধে, শ্রমিক দল এবং যুব দলের কর্মীদের বিরুদ্ধে। সেই জায়গায় আসলে শিমুল ভাইকে আমি বলবো যে শিমুল ভাই এই পর্যন্ত কি কোনো কথা বলেছেন কিনা। আসলে যখন আমরা দেখি যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে, আপনি যদি গ্রামে গঞ্জে যান, আপনি ঢাকার বাইরে যদি যান, আমার নিজের বাড়ি সুনামগঞ্জে, ওই জায়গায় আসলে যে পরিমাণে চাঁদাবাজি হচ্ছে, শুধুমাত্র বিএনপি নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে যে পরিমাণ চাঁদাবাজি সকল জায়গায় হচ্ছে,
সেই চাঁদাবাজিগুলো, সেই থ্রেটেনিংগুলো, সেই ধর্ষণগুলো, সেই যৌন নিপীড়নগুলো কিংবা ভার্বালি যে অ্যাটাকগুলো, সেগুলো তো আসলে অ্যাকনোলজি করা হয় না। খুবই কম জিনিস যখন আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলি, সকল জায়গায় অনেক আওয়াজ তুলি, তখন বাধ্য হয়ে দেখা যায় যে বৈষম্য বিরোধী থেকেও কিছু কাউকে হয়তো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, বিএনপির কাছ থেকেও কাউকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় কিংবা আপাতদৃষ্টিতে বহিষ্কার করা হয়, কিন্তু এটার আলটিমেট তো কোনো সলিউশন আসে না। এই যে কিছুদিন আগে শ্রমিক হৃদয় মারা গেলেন, তিনি হচ্ছে পিটুনিতে মারা গিয়েছেন। আপনি বলেন যে কোন দলটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাকি বিএনপি, কে তাকে নিয়ে কথা বলেছে? তো এই যে শ্রমিক, এই যে দিনমজুর, যাদেরও তো রক্তের দায় আমাদের উপর আছে, এবং আমরা যদি বলি এটা আমার দায় না, এটা আমাদের সবার দায়, এটা আসলে নিজের দায়কে অস্বীকার করা। এটা অবশ্যই আমার দায়, এবং এইটা আজকে দাঁড়িয়ে আমার তীব্র অপরাধ বোধে আমি আক্রান্ত হই যে যে মানুষগুলি, যে শহীদদের রক্ত আমরা দিয়েছি, আমরা কথায় কথায় সবাই বলি শহীদদের রক্তের সাথে আমরা গাদ্দারি করবো না, বেইমানি করবো না। প্রত্যেকটা মানুষ করছে শহীদদের রক্তের সাথে গাদ্দারি, প্রত্যেকটা মানুষ এখানে শহীদদের রক্তের সাথে বেইমানি করছে। কারণ আপনি শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে শুধুমাত্র নিজের পদবি, শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ, শুধুমাত্র নিজেদের ভাই ব্রাদার কোরআনের রাজনৈতিক স্বার্থ হাসিল করছেন। আপনি দেশ এবং দেশের মানুষকে নিয়ে কয়টা কথা বলেন? এই যে এত নারী নিপীড়ন হলো, আওয়ামী আমলেও প্রচুর নারী নিপীড়ন হয়েছে, সেখানে আমি আসছি। এই যে আমরা দেখেছি যে নারী নিপীড়ন বাদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় আপনি বলেন নারীদেরকে কি পরিমাণে তাদের চরিত্র হনন করা হয়। আপনারা শুধু সেই সব নারীদের নিয়ে কথা বলেন যেসব নারী আপনার দলের মানুষ। এনসিপির নারী নিয়ে এনসিপিরা কথা বলে, বিএনপির নারী নিয়ে বিএনপিরা কথা বলে, বৈষম্য বিরোধী নারী নিয়ে তারা কথা বলে। তাহলে আমরা যারা দল করি নাই, দলের ব্যানারে তো হয় নাই আন্দোলন। দলের ব্যানারে আন্দোলন হইলে আমরা বহু আগেই হচ্ছে শেখ হাসিনাকে সরাই ফেলতে পারতাম। এই যে এত হাজার হাজার কোটি কোটি মানুষ, তারা একটা ফ্যাসিবাদকে মুক্ত করতে, তারা বাঁচতে, শুধুমাত্র বাঁচার দায়ে তারা হচ্ছে রাস্তায় নেমেছিল। তাদের যাদের কোনো দল নাই, তারা কার কাছে যাবে? কিংবা তাদেরকে কে প্রতিনিধিত্ব করছে? করছেন না তো আপনার প্রতিনিধিত্ব। সেই জায়গা থেকে যখন আপনি এসে 1 বছর পরে এসে এই যে শহীদ, এত এত শহীদদের পরিবার, এখনো অনেক শহীদদের বেওয়ারিশ লাশ আমরা শনাক্ত করতে পারি না। এই নাম এখানে আমার সাথে একমত হবেন। এখনো শহীদ পরিবারের স্ত্রীদের, হ্যাঁ, এখনো শহীদ পরিবারের স্ত্রীদের বঞ্চনার শিকার হতে হয়। তাদেরকে শহীদ যে ভাতাটা, সেই ভাতাটা নিতে কি পরিমাণ কষ্টের শিকার হতে হয়, আমি শহীদ পরিবারের স্ত্রীদের সাথে সংযুক্ত, আমি জানি সেটা। সেই জায়গায় কয়টা দল গিয়ে এই যে এক একদিন আমরা প্রোগ্রাম করবো এবং এক একদিন শহীদদের প্রোগ্রাম করে আমরা দেখাবো যে আমরা অনেক ভালো প্রোগ্রাম করেছি, আমরা শহীদদের সাথে আছি, এবং সেটা নিয়ে আমরা রাজনীতি করবো। এইটা নিয়ে আমাদের লজ্জা হওয়া উচিত। কারণ আমরা বেঁচে আছি, আমাদের জান আছে, আমাদের জীবন আছে, আমাদের ভাগের গুলিটা ওনারা খেয়েছেন। আমরা যারা রাস্তায় আছি এবং আমরা যারা 14 তারিখ পুলিশের মার খেয়েছি, 15 তারিখ খেয়েছি, 16 তারিখ খেয়েছি, এবং একদম 5ই আগস্ট পর্যন্ত আমরা যারা রাস্তায় ছিলাম, এখনো আমরা যারা রাস্তায় আছি, এই জিনিসটা আপনি বললেই হবে না যে আমরা শহীদদের সাথে আছি। কারণ প্রত্যেকটি রাজনৈতিক দল যারা এখন তৈরি হয়েছে, আমি শুধু ডানপন্থী, বামপন্থী, সকল দলগুলো, মধ্যপন্থী সকল দলগুলো শুধুমাত্র নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য কাজ করছে, যে কাজটা আওয়ামী লীগ একসময় করেছিল। আর সজীব ওয়াজেদ জয়ের কথাটা যেটা আপনি তুলেছিলেন যে তিনি বলেছেন তিনি আমাদের সবাইকে ক্ষমা করে দেবেন, আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষ সজীব ওয়াজেদ জয়ের ক্ষমার জন্য এখন বসে নাই। এবং এই আজকে যেটা শুরু হয়েছে, আমরা দেখলাম যে জুলাই শুরু হওয়ার পরে আমরা সবাই জুলাইয়ের স্মৃতিচারণ করছি, আমাদের সবারই খুবই ব্যক্তিগত একটা ইমোশন জুলাইয়ের সাথে কানেক্টেড। জুলাই নিয়ে কথা বলতে গেলে এখনো আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারি না। সেই জায়গায় আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসররা, দোসর বলবো না আমি, শুধু মানে সমর্থক গোষ্ঠী, তারা যেভাবে অনলাইনে প্রোপাগান্ডা চালাচ্ছে জুলাই নিয়ে, জুলাইকে দাঙ্গা বলছে, জুলাইকে ভিন্ন খাতে প্রবাহিত করা আন্দোলন বলছে, এগুলো সম্ভব হতে পেরেছে কেননা আমরা যে ঐক্যের কথা বলছিলাম 5ই আগস্টের পরে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক লাভের জন্য আমরা সেই ঐক্যটাকে নিজের হাতে বিনষ্ট করেছি। আমরা নিজের হাতে আমাদের বন্ধুত্ব ভেঙেছি এবং তারপর অবাক হয়েছে যে নারীরা কোথায়, তারপর অবাক হয়েছে যে আদিবাসীরা কোথায় কিংবা সংখ্যালঘু মানুষরা কোথায়। আপনারা তো নিজের হাতে তাদেরকে সাইড করেছেন। এবং সেই জায়গায় আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ গত 15 বছর ধরে এতগুলি মানুষকে গুম করলো, এতগুলি মানুষকে খুন করলো, ক্রসফায়ারে মারলো, যৌন নিপীড়ন করলো, বেগমগঞ্জ, সুবর্ণচর, আমি কথা শেষ করতে পারবো না, এতগুলো ধর্ষণ করলো, যেই ছাত্রলীগ ক্যাম্পাসে ক্যাম্পাসে ত্রাসের রাজনীতি করলো, অস্ত্রের রাজনীতি করলো, আমাদের বোনদেরকে নিপীড়ন করলো, সেই ছাত্রলীগ, সেই আওয়ামী লীগ এসে এখন আমাদের গণতন্ত্রের কথা বলবে, এখন আমাদের হচ্ছে নারী এবং নারীদের নিরাপত্তার কথা বলবে, সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলবে। এগুলো হাস্যকর। কেননা শেখ হাসিনার আমলে সংখ্যালঘুরা 2021 সালে আমরা আমাদের দুর্গাপূজা পর্যন্ত পালন করতে পারিনি, মণ্ডপে মণ্ডপে হামলা চালানো হয়েছে। তো এই যে প্রোপাগান্ডা তারা এস্টাবলিশ করতে চায়, যে ন্যারেটিভ, যে বয়ান তারা প্রতিষ্ঠা করতে চায়, এই বয়ান হাস্যকর এবং মানে কি পরিমাণ নির্লজ্জ হলে মানে বিন্দুমাত্র ক্ষমা প্রার্থনার মতো জায়গায় তারা যেতে পারে না, কি পরিমাণ নির্লজ্জ হলে নিজেদের ব্যর্থতাটুকু একনলেজ করতে পারে না। রেদার তারা এখনো এসে তারা জুলাইকে বলে যে জুলাই হচ্ছে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কোন ষড়যন্ত্র গোষ্ঠীর একটি কাজ। জি, আপনার কাছে আবার আসবো। আমি হাসান ইমাম আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। 6 জুন থেকে মূলত কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই পুরো যাত্রাটা শুরু হয়, জুলাই যাত্রাটা।
এবং 6 জুন থেকে 16 জুলাই আবু সাঈদ এবং আরও 4 জন, ওয়াসিম সহ আরও 4 জনের মৃত্যুর আগ পর্যন্ত এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন ছিল না। এটি একান্তই চাকরি প্রত্যাশী একদল শিক্ষার্থীর আন্দোলন ছিল, যারা কিনা সরকারি চাকরিতে যেতে চায়। 16 জুলাইয়ের পর থেকে আন্দোলনটি ধীরে ধীরে এবং বিশেষভাবে বললে যখন নাকি কমপ্লিট শাটডাউন হলো, তখন থেকে যখন মামলা দিয়ে 9-10 হাজার মানুষকে গ্রেফতার করা হলো, ব্লক রেট দিয়ে তখন এটি সাধারণ মানুষের আন্দোলন হলো। তাহলে যেই আন্দোলনটি আপনারা সূচনা করেছিলেন সরকারি চাকরির প্রত্যাশায়, সরকারি চাকরিতে কোটা নিপাতের জন্য, এবং আপনাদের দাবিই ছিল সেটি, সেখান থেকে যখন সাধারণ জনতা যুক্ত হলো প্রাপ্তি তাপসীর বক্তব্য অনুযায়ী, সেই সাধারণ মানুষকে নিয়ে আপনাদের যে ব্যানার, আপনাদের যেই ভাই বেরাদার কোরাম শব্দটা তিনি ব্যবহার করেছেন, এর বাইরে গিয়ে সাধারণ মানুষকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি করছে আসলে? আচ্ছা, আমি আপনার প্রশ্নে আসার আগে একটু প্রাপ্তি আপুর কথায় আসি। উনি যে ভাই ব্রাদার কোরামের কথা বললেন, দেখেন যে গণ অভ্যুত্থানের আগে যদি কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দল ছাড়া কোনো পাঠচক্রের কারো যদি একটা জার্নি থাকে এবং সেই জার্নির মধ্যে দিয়ে তারা যদি গণ অভ্যুত্থানের সঙ্গী হয় একসঙ্গে, এবং পরবর্তীতেও তারা যদি একসঙ্গে গণ অভ্যুত্থানকে রক্ষা করার জন্য কাজ করে, এটাকে যদি আপনি ভাই ব্রাদার কোরাম বলেন, তাহলে তো আপনি আদারিং করে ফেললেন। তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওরা কি তাহলে কোনো ধরনের পাঠচক্র কিংবা আন্দোলন করেনি তারা? অবশ্যই, কিন্তু অবশ্যই করছেন। কিন্তু ধরেন বৈষম্য ছাত্র আন্দোলন কখনোই কাউকে বাদ দিয়ে কোনো কিছু করছে না। বৈষম্য ছাত্র আন্দোলনের সর্বশেষ যে নির্বাহী কমিটি ছিল, আমাদের নতুন কমিটি আজকে মাত্র আমাদের 4 জন অর্গানাইজার, আমরা অবশ্যই পূর্ণাঙ্গ কমিটি করব। সেখানেও প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধি থাকবে, মাদ্রাসার প্রতিনিধি থাকবে, এবং এখানে আমরা সব কিছুই থাকবে। এবং আমাদের আগে যে নির্বাহী কমিটি সেখানেও সেটা ছিল, আমাদের প্রাইভেটের প্রতিনিধি ছিল, মাদ্রাসার প্রতিনিধি ছিল। এখন এখানে ক্ষোভের জায়গাটা বা একটা কালেকটিভ ক্ষোভ আছে যে এখানে শুধুমাত্র ভাই ব্রাদার কোরাম, এটার একটা মিসকনসেপ্ট, মানে আপনাদের সাবেক মুখপাত্র উমামা তো একই কথাই বলেছেন। একদমই, আমি ওখানে আসবো। মানে উমামা আপু আমার খুব মানে উনি আমাদের যেই নির্বাচন হলো সেই নির্বাচনেও তিনি এসেছেন, নির্বাচনে তিনি ভোট দিয়েছেন, ভোট দেওয়ার পরে 3 দিন পরে এসে তিনি ফেসবুকে এইসব পোস্ট দিচ্ছেন। এটা অনেকটা তিনি আমরা খুব আশা করেছিলাম যে তিনি আমাদের ভোটে অংশগ্রহণ করবেন, এবং হয়তো তিনি বৈষম্য বিরোধীতে থাকতে চাচ্ছেন না, বা হয়তো ডাকসু নির্বাচন করবেন, বা অন্যভাবে তিনি তার ব্যক্তিগত জীবন বা রাজনৈতিক জীবন গোছাচ্ছেন, এই জন্য হয়তো এখানে আসেননি। কিন্তু তার যেই ক্ষোভ, সেই ক্ষোভ আসলে পুরোপুরি আসলে এখানে আমাদেরকে অ্যাকনোলেজ করে বা বৈষম্য বিরোধীর কথা বলে তিনি যে সমস্ত অভিযোগ দায়ের করেছেন সেগুলো পুরোপুরি ভিত্তিহীন। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে তিনি অনেক ধরনের মন্তব্য করেছেন, এবং এগুলো আমরা দেখবেন যে অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে। সেটা বুঝতে পারলাম যে আপনারা কোরাম করছেন না, আপনার দাবি অনুযায়ী উমাম ফাতেমা যে দাবি করছেন সেগুলো ভিত্তিহীন। এখন আপনি আমার সেই প্রশ্নটার উত্তর দেন, যেই আন্দোলনটি গণমানুষের আন্দোলন হয়ে উঠলো, কোটি জনতা মাঠে নামলো আপনাদের ডাকে, তাদের জন্য বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন কি করেছে আসলে? যে শ্রমিকের কথা বললো, সেই শ্রমিকের পক্ষে কি আপনারা বিবৃতি দিয়েছেন? কিংবা যেই মানুষটি জুলাই আন্দোলনে আহত হয়েছে তার দাঁড়ে দাঁড়িয়ে কি আপনারা যেতে পেরেছেন? আচ্ছা, আমি তো প্রথমেই বললাম যে এখানে আমাদের দায় অবশ্যই আছে। আমরা কখনোই বলবো না, বুকে হাত দিয়ে বলবো না, এবং গণ অভ্যুত্থানের পরে যে সব থেকে বেশি শহীদ আহত নিয়ে কাজ করেছে বা গণ অভ্যুত্থান পক্ষে কাজ করেছে, সে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সে 100% কাজ করেছে, কারণ গণ অভ্যুত্থানের যে ক্ষত, সেই ক্ষত একদিনই পূরণ হওয়ার নয়। কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলন অবশ্যই সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছে। কিন্তু এখানে একটা জিনিস দেখবেন যে গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর যখন আমরা একসাথে ছিলাম 5ই আগস্টের পরে কিন্তু যে যার ব্যানারে ফিরে গেছেন, সেখানে কিন্তু সবাই আর বৈষম্য ছাত্র আন্দোলনে ছিলেন না, এবং এই ব্যানারকে কেন্দ্র করে অনেক ধরনের টার্গেট করে অনেক ধরনের সমালোচনা হয়েছে। সেই জায়গা থেকে আমাদের কাজ করার জায়গা সংকুচিত হয়েছে। এবং সব থেকে বড় বিষয় যেটা আমি বলতে দিবেন, সেটা হচ্ছে যে এই ব্যানারে নামে বেনামে অনেক ধরনের মানুষ প্রবেশ করেছে যারা ফ্যাসিবাদের দোসর, এবং এই ফ্যাসিবাদীর দোসররাই টার্গেট করে এই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্মকে কলুষিত করার চেষ্টা করেছে। আমরা নবপর্যায়ে বলছি যে আমরা যে নতুন যে কমিটি ঘোষণা হলো আজকে, আমরা একটা কমিটি করেছি, সেটা হচ্ছে আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি। সেই কমিটির প্রধান আমি। সেখানে আমরা এই গত 1 বছরে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে বেনামে যত অভিযোগ আসছে, বন্যা সহায়তা সমাজে যত একদম শুরু থেকে এই পর্যন্ত যত ধরনের অভিযোগ আসছে, সবগুলোর আমরা আমরা তদন্ত করব, এবং আমরা একটা শ্বেতপত্র প্রকাশ করব, এবং আমরা মিডিয়ার সামনে প্রকাশ করব। এখানে আমার খুব কাছের মানুষ যদি দুর্নীতিগ্রস্ত হয়, আমি সেটা প্রকাশ করব, সেটা সৎ সাহস আমি রাখি। এবং আমি ব্যক্তিগতভাবে, প্রাপ্তি আপু নিজেও জানেন, আমি ব্যক্তিগতভাবে এই শ্রমিক নিয়ে কি কাজ করছি, বা শিশু শহীদ বা এখানে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি ব্যক্তি হাসানি নাম যে কাজ করি, সেই ব্যক্তির কাজ তো আসলে পুরো প্ল্যাটফর্মের দায় ঘোচাতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে নতুন করে আমরা যখন দায়িত্ব নিয়েছি, আমরা আশাবাদী যে আমরা গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম যেভাবে জুলাইতে সকল মানুষের ছিল, সেভাবে আমরা সকলের হয়ে উঠতে পারবো। এবং এটা হয়ে ওঠাটা একদমই সহজ না।
আমরা আজকে একটা লিয়াজো কমিটি গঠন করেছি, আমরা সকল অংশীজনের কাছে যাব, আমরা সবার সাথে বসবো এবং আমাদের যেই ব্যর্থতা এবং একই সঙ্গে আমরা আশাবাদী হতে চাই এবং আমরা থাকতে চাই একটা সরকারের একটা প্রেশার গ্রুপ হিসাবে, যেই প্রেশার আমি গ্রুপ। প্রশ্নটাই করতে চাচ্ছিলাম যে আপনারা যদি নিজেদের দলীয় স্বচ্ছতা প্রকাশ করার জন্য সময় নেন, ব্যক্তিগতভাবে কিছু কাজ করেন, প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে না পারেন, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে যে দায়ের কথা বলছে সেই দায় মোচনে তারা কি করবে? না দেখেন, দেশের জন্য তারা কি করবে প্ল্যাটফর্মের বাইরে গিয়ে? না এখন বিষয়টা হচ্ছে যে প্ল্যাটফর্মের জন্য বা দেশের জন্য কি করবে সেটা তো আমরা অবশ্যই ধাপে ধাপে আসবো, আমাদের তো একটু সময় দিতে হবে। একদমই এখানে এই অভ্যুত্থানে যারা এসেছে তারা ধরেন এখানে কিছু মানুষের একটা পলিটিক্যাল জার্নি ছিল অথবা একটা পাঠচক্রের মধ্যে বিভিন্ন জার্নি ছিল, কিন্তু এখানে এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মে অনেক ছেলেপেলে নতুন করে এসেছে যারা শুধুমাত্র জুলাই আগস্ট মাসে রাস্তায় নেমে এসেছিল, তাদেরও তো একটা বোঝাপড়ার বিষয় আছে। আমরা এই জুলাই মাসের মধ্যেই একটা নির্দিষ্ট রোডম্যাপ দিব এবং আমরা দেশের জন্য কি করতে চাই এবং আমরা এটা সুনির্দিষ্টভাবে বলবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রত্যাশা থাকলাম যে আপনাদের সেই রোডম্যাপ আসবে। 1 বছর হয়ে গেছে, রোডম্যাপ যদি আরো 1 বছর পরে দেন সেটা আসলে খুব বেশি কার্যকরী হবে না। আমরা জানতে চাই যেই প্ল্যাটফর্মের অধীনে এই আন্দোলনটি হয়েছিল তারা অ্যাক্টিভ থাকুক এবং তারা বাংলাদেশে যে কোনো জাতীয় সমস্যা এবং ইস্যুতে কথা বলুক। শাহরিয়ার হক মজুমদার শিমুল, প্রাপ্তি তাপসী একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন যে সম্ভবত গত পরশুদিন ভোলা তজুমুদ্দিনে যে অভিযোগটি হয়েছে সেটি নিয়ে আমরা কিন্তু কুমিল্লা নিয়ে আসিফ মাহমুদকে সরাসরি আপনাদের দলের অনেকেই কথা বলেছেন, দলের প্রধানরাও কথা বলে, প্রধান বলতে শীর্ষ নেতারাও কথা বলেছেন, কিন্তু তজুমুদ্দিনের ঘটনা নিয়ে কি বিএনপি আদৌ কিছু বলেছে? দায়টা কি এড়াতে পারে এখানে বিএনপি? জি, আমি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেব। আমি একটু পেছন থেকে আসতে চাই, সেটা হচ্ছে যে এখানে ওই যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা নিয়ে কথা হচ্ছিল, আমরা আসলে বিষয়টা নিয়ে খুবই বিভ্রান্ত। কারণ হচ্ছে যখন আপনার নাগরিক কমিটি থেকে হচ্ছে নাগরিক পার্টি হয়ে গেল, তখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি একসময় পোস্টার বয় ছিলেন নাহিদ ইসলাম, তিনি কিন্তু বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত হয়ে গেছে। এবং আমরা দেখলাম যে এখানে খুবই বিভ্রান্তিকর কিছু বিষয় আছে, যেমন আপনার আমরা ওখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইদানিংকালে যে কাউন্সিল হলো, সেখানে আমরা দেখলাম যে বাকছাস যেটি গণতান্ত্রিক যে নতুন যে ছাত্র সংগঠনটি, সেখানকার যে সাধারণ সম্পাদক বা সদস্য সচিব, তিনি সেখানে দেখলাম উপস্থিত। তো মানে বাকছাস কেমন প্ল্যাটফর্ম, নাগরিক পার্টি কেমন প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেমন প্ল্যাটফর্ম, এগুলোর রূপগুলো এখন কি, এদের সমন্বয় কি, আমরা ঠিক বুঝে উঠতে পারছি না আর কি। আর এখানে আপনি আমাকে গতবার শেষ দিকে নারীদের বিষয়ে কিছু কথা এসেছিল, সেক্ষেত্রে আমাদের না, আমি হচ্ছে হাসান যেটা বললেন আর কি, আমি শুধুমাত্র এখানে যে উমামাকে নিয়ে প্রশ্নটা তৈরি হয়েছে তা না। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে উমামা ফাতেমা এই প্ল্যাটফর্মে শেষ পর্যন্ত থাকতে পারেননি, আপনার হচ্ছে ইমি এই প্ল্যাটফর্মে শেষ পর্যন্ত থাকতে পারেননি, কানাতা ইয়ালামলাম এই প্ল্যাটফর্মে শেষ পর্যন্ত টিকতে পারেননি, নীলা ইসরাফিল এই প্ল্যাটফর্মে শেষ পর্যন্ত টিকতে পারেননি, উম্মে হাবিবে বেনজিরদের আমরা কোনো ধরনের প্রতিবাদ জানিয়ে নির্বাচন করেননি। তো এখন মানে এখানে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে এখানে এই যে সর্বশেষ সারোয়ার তুষার বিষয়ক যে বিষয়টি উত্থাপিত হলো, সেখানে আমরা দেখলাম যে ভিকটিম ব্লেমিং এর একটা বিষয়, যিনি অভিযোগটি উত্থাপন করেছেন তার বিপক্ষে গিয়ে পুরো এনসিপি, পুরো বাকচাষ, পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরং তাকে ব্লেম করার একটা অদ্ভুত প্রবণতা আমরা দেখলাম। তো নারীদের যদি এ ধরনের স্ল্যাট শেমিং করা হয়, ভিকটিম ব্লেমিং করা হয়, তাহলে আসলে এদের সাথে নারীরা তো রাজনীতিতে আসার উৎসাহ পাবে না। এখন আপনি আমাকে যে প্রশ্নটি করলেন সেটি হচ্ছে যে ভোলার বিষয়ে যে জিবিনকে নিয়ে যখন কথা বলা হয়, কিংবা আপনার ডাক্তার তাসনিম জারাকে নিয়ে যখন কথা বলা হয়, সামান্তাকে যখন নাকি বিভিন্ন মানে অশ্লীল তারকার সাথে ছবি করে পোস্ট করা হয়, সেগুলো নিয়ে কি আসলে ছাত্রদল থেকে প্রতিবাদ জানানো হয়েছে? ছাত্রদল থেকে হয়তো আমাদের বিবৃতি দিয়ে কোনো প্রতিবাদ করা হয়নি, কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে আমি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, আমি এখানে আমার বোন যে বিষয়গুলো উত্থাপন করলাম, আমি অনেক কিছুই তার মেনে নিচ্ছি। আমাদের অনেক ধরনের ভুল আছে, আমাদের এখনও রাজনীতির অনেক ধরনের সীমাবদ্ধতা আছে, আমাদের অনেক কিছু তো উন্নতি করার বিষয় আছে, কিন্তু যে বিষয়টি বিএনপি ইতিবাচকভাবে আমরা দেখতে পারি সেটা হচ্ছে যে এই যে আমি আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এ পর্যন্ত 5ই আগস্টের পর থেকে অন্তত 50টা স্ট্যাটাস হয়তো দিয়েছি যেগুলো হয়তো দলের এক ধরনের অবস্থানের বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু বিএনপি আমাকে ওই স্পেসটা দিচ্ছে যে আমি কেন্দ্রীয় একটা পদে থেকেও দলের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করছি, নেতাকর্মীদের সমালোচনা করছি, কিন্তু আমার পার্টি কিন্তু কখনো আমাকে একটা শোকজও দেয়নি।
এখন এই জায়গাটাতে বিএনপি কিন্তু যথেষ্ট আমার নিজেদের নেতাকর্মীদের জন্য একটা স্পেস রেখেছে, এবং আপনি এই যে সামান্তা শারমিন বলেন, তার সাথে ব্যক্তিগতভাবে আমার একটি ভালো সম্পর্ক আছে, গত ঈদেও আমার তার সাথে একটা শুভেচ্ছা বিনিময় হয়েছে। অন্যান্য যারা বলেন, আমরা প্রত্যেকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে দেখার চেষ্টা করি, এবং আমরা চেষ্টা করি যে এই সাইবার স্পেসটি যাতে প্রত্যেক রাজনৈতিক দলের নারী কর্মীদের জন্য নিরাপদ হয়, সেই বিষয়ে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমরা চেষ্টা করে থাকি। হয়তো আমরা দলীয় প্যাডে বিবৃতি একটু দিচ্ছি। ভোলার কথাটা বলবেন, আচ্ছা। প্রশ্নটা করেছিলাম। এখন ভোলায় আসলে যে বিষয়টি ঘটেছে, এটি আসলে কোনোভাবেই এটাকে ডিফেন্ড করার কোনো সুযোগ নেই। এখানে যে কার্যক্রমটি ঘটেছে এটি আসলে একটি খুবই নির্মম অপরাধ, আপনার খুবই জঘন্য কাজ। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করতে চাই যে এই ঘটনায় যারা জড়িত ছিল তাদেরকে যাতে এমনভাবে শাস্তির আওতায় আনা হয় যাতে ভবিষ্যতে অন্য কেউ রাজনৈতিক প্রভাব খাটিয়ে হোক বা অন্য যে কোনোভাবেই হোক এই ধরনের কর্মকাণ্ডে আর যাতে জড়িত হওয়ার সাহস না করে, সেই বিষয়টি আমি নিজেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করতে চাই। ধন্যবাদ শিবুল। প্রাপ্তি, আপনার কাছে আবার আসতে চাই, যেহেতু নারী বিষয়ে আলাপ হচ্ছে। আসিয়া ধর্ষণকাণ্ড ঘটেছিল বাসার ভেতরে তার নিজের পরিবারের সদস্যদের দ্বারা। তার বিরুদ্ধে আপনারা সবাই রাজপথ কাঁপিয়েছেন এবং সেখানে আপনারা তার বিচার অল্প কিছুদিনের মধ্যে আদায় করে ছেড়েছেন। কিন্তু বাকি যে ধর্ষণগুলো যেগুলো আলোচিত হচ্ছে না, সেগুলো নিয়ে আসলে প্রত্যেকটা রাজনৈতিক প্ল্যাটফর্ম বলেন, সাধারণ জনতার প্ল্যাটফর্ম বলেন, তারা কেউ সেইভাবে সোচ্চার না। কেমন যেন আসিয়ার হত্যাকাণ্ডের বিচার হওয়াটাই হচ্ছে আমাদের শেষ প্রাপ্তি ছিল, যেমন নাকি হাসিনার চলে যাওয়াটাই আমাদের প্রাপ্তি ছিল। এই বিষয়ে একটু শুনতে চাই আপনার কাছে। এই বিষয়ে আসার আগে আমি একটু আগের আলোচনায় দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি যেরকম ব্যক্তিগতভাবে জানি যে ইনাম শহীদদের নিয়ে অনেক কাজ করে, এবং ইনাম ব্যাখ্যাও করেছে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অনেক কাজ করতে পারছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি অনেকদিন ইনঅ্যাক্টিভ ছিল, জাতীয় নাগরিক পার্টি এবং কমিটি হওয়ার পরে দীর্ঘদিন একটা স্থবিরতা ছিল, সেটি বহুবার সে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন। এবং শিমুল ভাই যেরকমটি বললেন যে তিনিও ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ঘটনার প্রতিবাদ জানিয়ে থাকেন বা স্ট্যাটাসের মাধ্যমে। বিষয়টি বুঝতে হবে যে ব্যক্তি ইনাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম এক নন। ব্যক্তি ইনাম যে কাজটি করছেন তিনি তার নিজের ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে করছেন, কিন্তু তার প্ল্যাটফর্ম কি করছে, তার দল কি করছে, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অপরাধ করলেও দল দায় নেয় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে গত এক বছরে আসলে শহীদদের নিয়ে কি পরিমাণ কাজ হয়েছে, আহতদের নিয়ে কি পরিমাণ কাজ হয়েছে, আমি বাকি সব কাজের কথা বাদ দিলাম। আমার মনে হয় ইনাম এখানে আমার সাথে একমত হবেন। দ্বিতীয়ত, ঠিক যেরকমটি বিএনপি বা ছাত্রদলের ক্ষেত্র, ছাত্রদলের অনেক নেতাকর্মী, আমাদের অনেক কমরেডরা, তারা বিভিন্ন বিষয়ে আমরা দেখি যে বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়ে থাকেন, কিন্তু দল হিসেবে ছাত্রদল কি করছে? যেরকমটি শিমুল ভাই বললেন যে তাকে আইনের আওতায় আনার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে বললেন, কিন্তু তাকে ছাত্রদল থেকে কেন এখনো বহিষ্কার করা হচ্ছে না? শ্রমিক দল, যুবদল কি করছে? তারা কেন এখনো বহিষ্কার করছে না? এবং বহিষ্কার করার পরে কিভাবে দলীয় ব্যানারে তারা আবার থাকেন, কিভাবে দলীয় মিছিলে আমরা দেখেছি যে পূর্বে ঠিক একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদল দুই জায়গাতেই আমরা দেখেছি যে বহিষ্কার করার পরেও দলীয় ব্যানারে, দলীয় মিছিলে তাদেরকে দেখা গিয়েছে, এবং নেতারা যখন ছবি পোস্ট করেছেন তখন ওই তাদের চেহারাটি ঢেকে দিয়েছেন কালো কালি দিয়ে। তাহলে এই ধরনের আসলে এই বিশ্বাসঘাতকতা করার তো কোনো দরকার নেই। এরপরের যে প্রশ্নটি আপনি বললেন যে আসিয়া ধর্ষণের ব্যাপারে আমরা যেভাবে সকলে মিলে রাস্তায় রাজপথে নেমেছিলাম, অন্যান্য ধর্ষণের ব্যাপারে কি কেন আমরা সোচ্চার নই? এর একটা সঠিক উত্তর হচ্ছে আসিয়া সবার পারফেক্ট ভিকটিম ছিল। আসিয়া ছোট মানুষ, তার বয়স কম, সে একজন নিষ্পাপ, আপাত দৃষ্টিতে সমাজের চোখে নিষ্পাপ নারী, নারী তো হয়েও উঠতে পারেনি, শিশু ছিল, নিষ্পাপ শিশু, এবং সেই জায়গায় আসিয়ার প্রতিবাদ সবাই করা যায়। কিন্তু যে সংখ্যালঘু নারীটির ওপর যৌন নিপীড়ন হলো এই কয়েকদিন আগে আমরা দেখেছি কুমিল্লায়, তার ব্যাপারে আপনি দেখবেন যে প্রতিবাদ করার আগে আমাদের অনেক কনটেক্সট দিতে হয়েছে, অনেক ডিসক্লেমার দিতে হয়েছে যে আদৌ এটা পরকীয়া কিনা, আদৌ তিনি নিপীড়নের শিকার হয়েছেন কিনা, তিনি নিজের ইচ্ছায় সেটি করেছেন কিনা। কিন্তু স্পষ্টত যেটি, আমি জানি না ধর্ষণ কিনা, সেটি অবশ্যই তদন্তাধীন, এটি আমি বলতে পারবো না এখন, কিন্তু স্পষ্টত সেটি যে তাকে বিবস্ত্র করে তার ভিডিও করা হয়েছে এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে, এটি তো যে কোনো নাগরিক দেখতে পাচ্ছেন। তারপরেও আপনি তার প্রতিবাদটুকু করতে পারছেন না, কারণ তখন আপনার অনেক যদি কিন্তু চলে আসছে, তখন আপনার সংখ্যালঘুদের আওয়ামী প্রোপাগান্ডা ডিবাঙ্ক করতে হবে, তখন আপনি দাঁড়াতে পারেন না মানুষের জন্য। ঠিক একইভাবে এই যে ভোলার যে নারীটি যিনি ধর্ষণের শিকার হলেন তার স্বামীকে বেঁধে রেখে, সেখানেও আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়া, হয়তো শিমুল ভাই স্ট্যাটাস দিয়েছেন কিনা সেটা আমি দেখতে পাইনি, কিন্তু আমি এটি দেখেছি যে কিভাবে তার স্বামীর 2টি বিয়ে ছিল, কিভাবে তিনি আসলে টাকার এখানে একটি লেনদেন ছিল, চাঁদাবাজির জন্য টাকা ধার চেয়েছিলেন ইত্যাদি বিভিন্ন বিষয় দিয়ে সেই ভিকটিমকে আবার ভিকটিমাইজ করা হচ্ছে। অর্থাৎ আসিয়ার জন্য আমরা আসিয়াকে দোষ দেওয়ার কিছু পাই নাই, আমাদের জাতি আসিয়াকে সিম্পলি দোষ দেওয়ার কিছু পাই নাই দেখেই ওই একটা পারফেক্ট ভিকটিমের চিত্র তকমা আমাদের সকলের কাছে ছিল। কিন্তু বাকি সকল নারী, আমি ঠিক যেরকমটা আগের কথাই বলেছিলাম যে সামান্তা শারমিনের ব্যাপারে কথা বলে শুধুমাত্র এনসিপি, তাসনিম জারার ব্যাপারে কথা বলে শুধুমাত্র এনসিপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা বাকছাস, এবং আমরা দেখি যে মানসুর আলম, কানাতে ইয়াল আমলাম, তাদের ব্যাপারে কথা বলে শুধুমাত্র বিএনপি। তো এই বাকি মানে
কেন আমরা এই সাধারণ একটি ব্যাপারে নারীদের অধিকার, নাগরিকের অধিকার, শ্রমিকের অধিকার, এই সকল ব্যাপারে যদি আমরা এখনো গণঅভ্যুত্থানের 1 বছর পরেও একমত হতে না পারি, এই পরিমাণ পরমত সহিষ্ণুতাটুকু যদি আমরা দেখাতে না পারি, এই পরিমাণ মানুষ হিসেবে, নাগরিক হিসেবে যদি আমরা না দাঁড়াতে পারি একসাথে, তাহলে এই ঐক্যর কথা বলা, দায় দরদের কথা বলা, নতুন বন্দোবস্তের কথা বলা, কিংবা হচ্ছে ফ্যাসিবাদী রাজনীতি বিলোপের কথা বলা, এগুলো আসলে হাস্যকর। কেননা আপনারা আপনাদের আচরণের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদী রাজনীতি, সেই ফ্যাসিবাদী কাঠামো, সেই ফ্যাসিবাদী রাষ্ট্রযন্ত্র, সেই ফ্যাসিবাদী সমাজ কাঠামো আপনারা বজায় রাখছেন। ধন্যবাদ প্রাপ্তি। আমি সবার কাছ থেকে 1 মিনিট করে একটু শুনতে চাই যে এই বিতর্কটি আজকে এখানে হলো কিংবা যেগুলো নিয়ে আপনারা কথা বললেন, এই বিতর্কের মধ্য দিয়ে কি আসলে জুলাইয়ের 1 বছর পর এসে আমাদের মধ্যে এক ধরনের বিভাজন কিংবা আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট হওয়ার কোনো সুর আছে? এতে কি আসলে যারা পালিয়ে গিয়েছিল তাদের আশাবাদী হওয়ার কোনো সুযোগ আছে না? অবশ্যই আমরা যতই বিভাজিত হব ততই সজীব অজিত জয় বলবে যে আপনারা ক্ষমা চান, আপনারা ফিরে আসুন। তার মনে হয় যে জুলাইতে আমাদেরকে আর একটা সুযোগ দিয়েছে আবার এক হওয়ার, এবং সবাই মিলে ফ্যাসিবাদের দোসরদের এবং যারা এখন সোশ্যাল মিডিয়াতে খুব সরব হচ্ছে তারা আবার কয়েকদিন পরে রাস্তায় নামবে না তার কোনো সিউরিটি নাই। তো আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তি সবাই একসাথে হয়ে আমাদের আবার ঐক্যবদ্ধ হওয়া উচিত। ধন্যবাদ দিলাম। শিমুল, আপনার কাছে একই প্রশ্ন, একটু 1 মিনিটের মধ্যে উত্তর দিবেন। এই বিভাজন কি গণতন্ত্রের স্বার্থে টিকে থাকা দরকার, নাকি হচ্ছে এই বিভাজন অন্য কাউকে সুযোগ তৈরি করে দিচ্ছে? আমি প্রথমত মনে করি যে আমাদের মধ্যে যত বিভাজনই থাকুক, এখানে ফ্যাসিবাদ বিরোধী যে সমস্ত শক্তিগুলো, আমি দিন শেষে বিশ্বাস করি যে তারা প্রত্যেকে বাংলাদেশপন্থী শক্তি। এখানে যারা বিদায় নিয়েছে তারা কোনপন্থী শক্তি ছিল মানুষের একটা কম বেশি ধারণা আছে। তো প্রথমত আমাদের মধ্যে ঐক্য এই কারণেই বজায় রাখতে হবে যে আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চাই, আমরা যদি চাই যে এখানে ফ্যাসিবাদী কোনো ব্যবস্থা ফিরে না আসুক, তাহলে আমাদেরকে অবশ্যই ঐক্যের মিনিমাম একটা জায়গা অবশ্যই আমাদেরকে মধ্যে ধরে এবং দায় পূরণে কি করা উচিত? জি, জুলাইয়ের দায় পূরণে আমাদের কি দায়িত্ব? এই বিষয়ে আসলে আমি বলবো যে আমরা দায় এড়ানোর এখানে যে জায়গা থেকে আমরা বিচ্যুত হয়েছি, সেখানে আসলে আমাদের প্রত্যেকেরই দায় আছে, প্রত্যেক রাজনৈতিক দলের আছে, প্রত্যেক অ্যাক্টিভিস্টদের আছে, বা না, বিভিন্ন। আমি এড়ানোর কথা বলছি না, আমি বলছি আমি এখন আপনি আসেন যে দায় পূরণের জন্য আমাদের কি করা উচিত আসলে। যেই শহীদরা মারা গেলেন, যাদের জীবন আসলে জুলাইয়ের একজন বলেছিলেন, কে যেন একজন বলেছিলেন যে জুলাইয়ের বীর আমি, আপনি কিংবা আপনারা কেউ না, নাহিদ ইসলাম কেউ না, জুলাইয়ের বীর শুধুমাত্র যারা শহীদ হয়েছেন তারাই। জি, এখন আসলে এই ক্ষেত্রে এই বিষয়ের খুব অল্প সময়ে উত্তর দেওয়াটা কঠিন, কারণ হচ্ছে এই যে শহীদ পরিবার, আমি ব্যক্তিগতভাবে কিছু শহীদ পরিবার নিয়ে আমার কাজ করার সুযোগ হয়েছে। আপনি এখানে আসলে অনেক কিছুই হয়তো মানুষের কাছ পর্যন্ত পৌঁছে না। এখানে এই শহীদ পরিবারগুলোকে প্রধান উপদেষ্টার কাছে যেতে কয়দিন লবিং করা লাগে, আর ওখানে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার পরে উনি কয় মিনিট সময় নেন, এটা কিন্তু আমরা কম বেশি জানি। এখন এই শহীদ পরিবারগুলো সম্ভব আসলে 1000 শহীদ পরিবারের সবাই যদি একদিন দেখা করতে চায় 3 বছর লাগবে। প্রতিনিধিদের সাথে দেখা করতে উনি হচ্ছে ওনার অনেক জলঘোলা করে উনি দেখা করেছেন, এবং দেখা হওয়ার পরে খুবই অল্প সময়ে কথা বলেছেন, এবং যাকে হচ্ছে এই দায়িত্ব তিনি বুঝিয়ে দিয়েছেন তাকে আসলে শহীদ পরিবারগুলো খুব একটা আস্থায় নেয় বলে আমার কাছে কথা বলে মনে হয়নি। যাই হোক, আমি এখানে যেহেতু ঐক্যের প্রসঙ্গ আছে, আমি ওই বিষয়ে আসলে বিস্তারিত যেতে চাই না। বিষয় হচ্ছে যে আমরা এখানে প্রথমত এখানে জুলাইয়ের দায় পূরণ হতে সর্বপ্রথম যে বিষয়টি লাগবে যে আমরা আসলে যত বেশি বিভাজিত হতে থাকবো, আমরা সেই জায়গাটাতে আসলে তত বেশি সরে যাব, এবং সর্বাগ্রে যে বিষয়টি আমাদের মধ্যে প্রয়োজন সেটি হচ্ছে যে রাজনৈতিক মতাদর্শের বিভাজন থাকবেই, বিতর্ক থাকবেই, কিন্তু দিন শেষে মিনিমাম একটা ঐক্যের জায়গায় যাতে আমাদের। ধন্যবাদ শিবুল, একদম সময় শেষ, আপনি একটু 1 মিনিটে বলবেন। একজন শহীদের মা জুলাই বলেছিলেন, মিডিয়াতে আমরা দেখেছি, একটা মানুষকে মারতে কত গুলি লাগে? বাবা বলেছিলেন যে আজকে আমরা জানলাম 3,05,311 রাউন্ড গুলি ছোড়া হয়েছে পুরো দেশে, এবং ঢাকাতেই 95,313 গুলি ছুড়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই যে এতগুলো গুলি ছোড়া হলো, এই গুলি ছোড়ার পর যারা কিনা হচ্ছে পালিয়ে গেল, তাদের প্রতি আপনারা যে বার্তাটি দিচ্ছেন সবাই মিলে, আমরা যে বার্তাটি দিচ্ছি সেটা হচ্ছে আমরা বিভাজিত, কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে আমি এখানে আমার 2 জন সহ আলোচকের সাথে দ্বিমত পোষণ করি। যতই বিভাজন থাকুক, যতই অনৈক্য থাকুক, হতে পারে আমার কাছে যদি, আমার বুকে যদি গুলি লাগে, হতে পারে আমার বিভিন্ন রাজনৈতিক দল সেখানে এসে হয়তো সেটা নিন্দা জ্ঞাপন করবে না, কিন্তু হাসিনার ফিরে আসার প্রশ্নে, ফ্যাসিবাদের ফিরে আসার প্রশ্নে, এবং আওয়ামী লীগ যদি ক্ষমা প্রার্থনা না করে তার পরবর্তীতে আবার রাজনীতিতে ফেরত আসার প্রশ্নে, সেখানে আমরা আজীবন এক থাকবো।
এবং এইখানে আমাদের মধ্যে এই ধরনের মতানৈক্য কিংবা এই ধরনের বিভাজন দেখে আপনি যে প্রশ্নটি করেছেন যে তাদের আসলে খুশি হওয়ার কোনো কারণ আছে কিনা, তাদের খুশি হওয়ার কোনো কারণ নাই। কারণ আমরা ঠিক আজকেই দেখেছি যে যখনই তারা এই ধরনের প্রোপাগান্ডা শুরু করেছে, যখনই তারা এই ধরনের ফেসবুকে স্ট্যাটাস দেওয়া শুরু করেছে, আবার কিন্তু জুলাইয়ের যে স্মৃতিচারণ, আবার যে জুলাই আমাদের ঐক্য, সেটা ফিরে এসেছে। কিন্তু সেই ঐক্য শুধুমাত্র তখনই থাকবে যদি সেই ঐক্যকে আপনি রাখতে অনেক পারেন। ধন্যবাদ আপনাকে প্রাপ্তি তাপসী, মশিমুল আপনাকে ধন্যবাদ, হাসানিম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরাও বিশ্বাস করি যে রক্তস্নাত সময় আমরা পেরিয়ে এসেছি, সেই সময়টিকে আমরা আবার দেখতে চাই এবং সেই দেখতে না চাওয়ার কারণেই কিন্তু আমরা বলছি জুলাই আমাদের উপর যে দায় দিয়েছে সেই দায় আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে, কোনো ধরনের যদি কিন্তু কোনো কিছু ছাড়া। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।